হে গাইজ, গুড ইভিনিং। তোমরা সব কেমন আছো? আজকে সানডে, আর চলে এসেছি আমি আজকে আরেকটা নতুন গল্প নিয়ে, ঋত্বিকেরই স্টোরি। অ্যাকচুয়ালি তোমরা এর আগের দিনেতে আমার ভিডিওটা অনেকটা সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার পরিবার আস্তে আস্তে করে গ্রো করছে জাস্ট তোমাদের জন্য। তো তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, আমার ভিডিও এইভাবে দেখতে থাকো বা আমার লেখাগুলো তোমরা পড়তে থাকো। তো আজকে সানডে সাসপেন্সের আজকে আরেকটা গল্প নিয়ে চলে এসেছি। ঋত্বিকেরই পার্ট, আর এটা পার্ট 3। এর আগেতে দুখানা পার্ট আমি আপলোড করেছিলাম, আর আজকে একটা করছি। একটু পরে সেটা আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলেতে চলে আসবে। তো তোমরা সেখান থেকে দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো গল্প আজকে স্টার্ট করা যাক। গল্পের নাম পাহাড়ি স্যানিটোরিয়ামের 3 নম্বর ওয়ার্ড। এর আগের দিনে ঋত্বিক যখন ফেরিঘাটেতে অচৈতন্য অবস্থায় পড়েছিল সারা রাত, তারপর সকালবেলাতে যখন ওকে সবাই মিলে তুলে আনার পরেতে সে বাড়িতে পুরোপুরি অসুস্থ অবস্থায় পড়েছিল, এবং অসুস্থ থেকে সুস্থ হতে তার প্রচুর টাইম লেগে যায়। 2 মাস পরেতে সে ঠিক করে যে আমি আরেকটা জায়গায় যাব ব্লগ করতে। তখন সে ডিসাইড করে ফেলে যে কোন জায়গায় যাবে অ্যান্ড কীরকম প্লেসেতে যাবে। সে চয়েস করেছিল পাহাড়ে যাবে। তো সেই জায়গাতে পৌঁছে গেল। পাহাড়ের রাতে নামলে শব্দ বদলে যায়, বাতাসে শোঁ ডাক যেন ফিসফিস করে কথা বলে। গাছের পাতাগুলো নড়ে উঠলে মনে হয় কেউ অন্ধকারে দাঁড়িয়ে আসছে, চুপচাপ দেখছে। ঋত্বিক গাড়ি থেকে নামতেই ঠান্ডায় কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে ধূসর রঙের এক বিশাল ভবন, ব্রিটিশ আমলের পাহাড়ি স্যানিটোরিয়াম। 1943 সালে তৈরি এটা, সরকারি নথিতে লেখা মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্র। লোকমুখে শোনা যায় এখনকার কিছু রোগী আর কখনো ছাড়া পায়নি। ঋত্বিক ক্যামেরা অন করলো, সমস্ত কিছু সেট আপ ঠিক করলো, তারপর বলতে শুরু করলো, বন্ধুরা আজকের লাইফটা কিন্তু অনেকটা আলাদা। এখানে নাকি একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডের নাম্বার হচ্ছে 3, সেটা তালা বন্ধ। কেউ ঢুকলে নাকি তার মাথার ঠিক থাকে না। লাইভে তখন মোটামুটি 1800 জনের ওপর চলে এসেছে। অনেকে কমেন্ট করতে শুরু করে দিয়েছে, ভাই আপনি তো অসুস্থ ছিলেন না? আরে দাদা, এই জায়গাটা আপনার জন্য নয়, আপনি কেন এরকম জায়গাতে চলে আসেন? ঋত্বিক 1 সেকেন্ড থামলো। নদীর ঘটনার পর সে সত্যিই ঠিক করে ঘুমোতে পারছে না, কিন্তু সে সেটাকে প্রকাশ করলো না, তার মনের মধ্যেই রাখলো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে দেখা যাক 3 নম্বর ওয়ার্ডে আসলে কি আছে। ভবনের ভেতরে ঢুকতেই গন্ধটা টের পাওয়া গেল। পুরনো ওষুধ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর পচা কাঠ। করিডোর অনেক লম্বা, 2 পাশে সারি সারি দরজা। কিছু দরজায় এখনও ঝুলছে লোহার নাম ফলক। ঋত্বিক টর্চ ফেলতেই একটায় লেখা দেখা গেল, ওয়ার্ড নাম্বার 3 রেস্ট্রিক্টেড। দরজার সামনে মোটা শিকল, তালায় মরছে। ঠিক তখনই লাইভে একটা অ্যানোনিমাস কমেন্ট, যার নাম অনন্যা। সে লিখেছে, এই ওয়ার্ডেতে আমাকে আনা হয়েছিল। ঋত্বিক সেটা দেখে চুপ করে গেল। এটা এটা তো মনে হচ্ছে ট্রোল করছে। কে করছে এগুলো? আরে দাদা আপনি এগোন তো, কোনো অসুবিধা নেই। এরপরে ঋত্বিক এত কিছু না ভেবে নিজেকে বুঝিয়ে নিয়ে এবার তার হাতটা তালার দিকে এগোলো। তালা ভাঙতেই এক বিকট চিৎকারের শব্দ। করিডোরের আলো যেন এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা। 3 নম্বর ওয়ার্ড, একটা বড় ঘর, মাঝখানে ভাঙা খাট, দেওয়ালে স্ক্র্যাচের দাগ, নখ দিয়ে আঁচড়ানোর মতন। ঋত্বিক এবার আস্তে আস্তে করে ক্যামেরাটা ঘোরালো। বন্ধুরা, এখানে কাউকে বেঁধে রাখা হতো, যা দেখে আমার মনে হচ্ছে। দেওয়ালের এক পাশে বোর্ড, তাতে কিছু ফাইল গুঁজে রাখা রয়েছে। ঋত্বিক একটা ফাইল টেনে বের করলো। সেখানে দেখতে পেল পাতা উল্টে রোগীর নাম অনন্যা রায়, বয়স 17, অবস্থা তীব্র বিভ্রম, ক্রোধ, প্রতিশোধমূলক চিন্তা, রেফারেন্স মহিপুর থানা।
ঋত্বিকের গলা শুকিয়ে গেল। এটা এটা কী করে সম্ভব? একটু আগে অ্যানোনিমাস কমেন্ট একটা এসেছিল, সেখানে তার নামও অনন্যা। ঋত্বিক বুঝতে পারল না। ফাইলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে লাইভে সবাই পড়তে পারছে। নোট শেষে লেখা, রোগী দাবি করছে তাকে নাকি খুন করা হয়েছে। সে বলে সে মারা গেছে, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল। বারবার এক কথা বলে, ওরা আমায় চিলে কোঠায় বেঁধে রেখেছিল। তারিখটা দেখে ঋত্বিক স্তব্ধ হয়ে গেল। মৃত্যুর পরের তারিখ কি করে সম্ভব? ঠিক তখন পেছন থেকে একটা ধাতব শব্দ, খট খট করে কেউ যেন একটা ধাক্কা দিচ্ছে। ঋত্বিক সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। 3 নম্বর ওয়ার্ডের দরজা ভেতর থেকে তখন বন্ধ হয়ে গেছে। লাইভে তখন আতঙ্ক। ভাই দরজাটা! আরে ও দাদা, ওদিকে কেন দেখছেন? তাড়াতাড়ি সরে আসুন ওদিক থেকে। ওটা কে বন্ধ করলো? ওয়ার্ডের এক কোণে পুরনো একটা ভাঙা আয়না রয়েছে, ধুলো মাখা। ঋত্বিক টর্চ ফেলতেই সেখানে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু প্রতিবিম্বটা কোনোরকমভাবে নড়ল না। ঋত্বিক নিজের এক পা সরালো, প্রতিবিম্ব কিন্তু স্থির। তারপর আয়নার ভেতরে মানুষটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো কালো, মুখের জায়গায় কুয়াশা। লাইভে একসাথে চিৎকার সবাই মিলে। আয়নার গায়ে হঠাৎ লেখা ফুটে উঠল, লালচে দাগ, তুমি আমায় দেখেছ। ঘরের ভেতর ঠান্ডা আরও বাড়ল। দেওয়ালের দাগগুলো যেন নড়ছে। একটা কণ্ঠ, কাঁপা, অসুস্থ, আমি আমি পাগল ছিলাম না গো, আমি একদমই পাগল ছিলাম না। আর আরেকটা কণ্ঠ, খুব চেনা, গভীর, ওরা আমাকে বানিয়েছিল। ঋত্বিক তখন কানে হাত চাপা দিয়ে, থামো থামো তোমরা, আমি আর পারছি না নিতে। ক্যামেরা হঠাৎ নিজে থেকেই ঘুরে গেল। খাটের ওপর একটা ছায়া বসে আছে। ধীরে ধীরে তাকালো ঋত্বিক। তুমি লাইভে সব দেখিয়েছ। এই কথাটা ছায়াটা বলল। এখন তোমার পালা। হঠাৎ করিডোরে আলো জ্বলে উঠল। দরজাটা অটোমেটিক খুলে গেল। ঋত্বিক দৌড়ে বেরিয়ে এলো। নিঃশ্বাস নিতে পারছে না। লাইভ তখনও চলছে। শেষ কমেন্টে ভেসে উঠল সেই অ্যানোনিমাস কমেন্ট, অনন্যা, সব জায়গাতে আমি নেই, কিন্তু তুমি যেখানেই যাও আমি পৌঁছে যাই। লাইভ বন্ধ হয়ে গেল। পরদিন সকালে প্রশাসন আসে এবং প্রশাসন এসে বলে 3 নম্বর ওয়ার্ডে কখনোই অনন্যা রায় নামে কোনো রোগী ছিল না। কিন্তু ঋত্বিকের লাইভে রেকর্ড আজও একটা ফ্রেম ফ্রিজ হয়ে আছে, আয়নার ভিতরে দাঁড়ানো এক ছায়া, যার কোনো রকম মুখ নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।